কোন পথে বাংলাদেশ দেখছেন এবং আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান। প্রায় বোমা ফাটিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন যে বাংলাদেশে $29 মিলিয়ন ব্যয় করা হয়েছে দেশটির বিভিন্ন একটি প্রকল্পে এবং দুজন মাত্র ব্যক্তি এর সুবিধাভোগী। আমি যদি আরো সুনির্দিষ্ট করে বলি তাহলে যে শুধু $29 মিলিয়ন নিয়ে খুব তোলপাড় হচ্ছে, কিন্তু অঙ্কটি আরো অনেক বড়। এটি 50 মিলিয়ন। ভারতের কাছে যে ভারতের নির্বাচনী ব্যবস্থায় ভোটারদের অংশগ্রহণ বাড়ানোর জন্য $21 মিলিয়ন ব্যয় করা হয়েছে, এমনটিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন। কিন্তু সেই অর্থটিও বাংলাদেশেই ব্যয় করা হয়েছে। কিভাবে কারা এই অর্থ পেয়েছেন এবং কিভাবে এই আন্দোলনে সরকার উৎখাতের আন্দোলনে এই অর্থ ব্যয় করা হয়েছে, মূলত আজকে এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। আমার সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন আফসানা কিশোর লোচন। আফসানা কিশোর, আপনাকে আমি স্বাগত জানাচ্ছি। আমাকে যদি আমরা আলোচনা শুরু করার আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্স্যাক্টলি কি বলেছেন আমার মনে হয় সেটি যদি আগে একটু শুনে আসি, কারণ তিনি বলছেন যে দেশে তিনি নানান রকম সংস্কারমূলক কার্যক্রম হাতে নিয়েছেন, নানান রকমের সংস্কার তিনি করছেন। এর মধ্যে মানে আমেরিকান ট্যাক্স পেয়ারদের অর্থ বিশ্বের কোন দেশে কিভাবে করে ব্যয় হচ্ছে সেটি নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন এবং এরই মধ্যে অনেক প্রকল্প বাতিলও করে দিয়েছেন। এই বিষয়টি নিয়ে তিনি 50টি স্টেটের গভর্নরদের সঙ্গে যে বৈঠকটি করেছেন সেখানে তিনি এই একেবারেই বিস্ফোরক মন্তব্য, বাংলাদেশের জন্য বিস্ফোরক এই মন্তব্যটি করেছেন। তিনি বলেছেন যে তিনি একটি নতুন ডিপার্টমেন্ট করছেন, সেই ডিপার্টমেন্টের অংশ হিসেবেই সেই ডিপার্টমেন্টের কার্যক্রমের অংশ হিসেবে তিনি এই বরাদ্দগুলো বাতিল করছেন এবং আরো খতিয়ে দেখবেন কিভাবে আমেরিকানদের অর্থ অপব্যয় হয়েছে, বিভিন্ন জঘন্য জঘন্য কাজে ব্যয় হচ্ছে। তিনি বলছেন এটি ন্যাস্টি একটি কাজ। আমি তার বক্তব্যটা আগে একটু শুনে আসি। About us, I want voter turnout too, Governor. $29 million to strengthen the political landscape in Bangladesh. Went to a firm that nobody ever heard of. Got $29 million. They got a check. Can you imagine? You have a little firm, you get 10,000 here, 10,000 there. And then we get $29 million from the United States government. There are two people working in that firm. Two people. I think they're very happy. They're very rich. They'll be on the cover of a very good business magazine pretty soon for being great scammers. লোচন, আপনি শুনছিলেন যে ডোনাল্ড ট্রাম্প বলছিলেন যে কিভাবে করে এই অর্থ দুইজন ব্যক্তির কাছে 29 মিলিয়ন অর্থ ব্যয় হয়েছে। এর আগে তিনি ব্যাখ্যা করছিলেন যে তিনি এই অর্থ যাদের যেই তালিকা তিনি প্রকাশ করেছেন, বিশ্বের আরো অন্যান্য দেশে প্রায় মোট $500 মিলিয়ন মতো ব্যয় করা হয়েছে, যেইগুলি তিনি বাতিল করে দিয়েছেন। তার আগে এই যেই ডিপার্টমেন্ট নতুন তৈরি করা হয়েছে এটি প্রসঙ্গ তিনি একটি বক্তব্য দিয়েছেন। ওই বক্তব্যটি একটু শুনি, তাহলে আমরা বুঝতে পারবো তার এই যে বাতিল করার প্রক্রিয়াটি কি এবং তার উদ্দেশ্যটি কি। Heard about DOGE, which is now waging war on government waste, fraud, and abuse, and we've begun the largest deregulation of industries and other things. It's proper deregulation that has ever done. I lead the way on my first 4 years. We did more deregulation than any other president in history. And I brought a little list along that I thought I'd just read some of the places when you mentioned DOGE, some of the places that this money has gone. And these are the ones that I feel I could read. There are some that are so nasty and dirty and horrible that I don't want to really read them because I assume they have. আফসানা, আপনি শুনছিলেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছিলেন ন্যাস্টি হরিবল খাতে ব্যয় করা হয়েছে, যেভাবে করে এই অর্থ ব্যয় করা হয়েছে। আমার প্রশ্নটি মানে আমরা জানি যে ইউএসএআইডি, আইআরই আরো অনেকের ফান্ড এর মধ্যে বাতিল করা হয়েছে। আমরা আগস্টে মানে জুলাইয়ে যখন সরকার বিরোধী আন্দোলন বাংলাদেশে শুরু হয় তখনই আমরা শুনছিলাম যে প্রায় $500 মিলিয়ন এই আমেরিকা বরাদ্দ করেছে এই আন্দোলনের জন্য। এটি বিভিন্ন সময় আন্দোলনকারীরা বলেছে। এই বক্তব্য আমার কাছে আছে, আমি দেখাবো আপনাকে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই উদ্যোগগুলো বাংলাদেশের জন্য কি প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে? সবাই প্রথমত জানতে চাচ্ছে এই দুই ব্যক্তি কারা
এই দুই ব্যক্তির সম্পর্কে আপনি আমাদের কোনো ধারণা দিতে পারেন কিনা? ধন্যবাদ সুলতানা। আমরা একটা খুব শর্ট নোটিসে আজকে এখানে লাইভে এসেছি যে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য, যে অর্থের বিনিময়ে কিভাবে একটা দেশের গভর্নমেন্টকে নামিয়ে ফেলা হয়েছে, দেশকে একটা ধারাবাহিক অরাজকতার মধ্যে নিপতিত করা হয়েছে, সেই বিষয় নিয়ে আমাদের আলোচনার সূত্রপাত। সুলতানা, আমি আপনাকে বলবো যে ডোনাল্ড ট্রাম্প যে কথাগুলো বলছেন সেগুলো হয়তো উনি একটা পরাশক্তি প্রেসিডেন্ট হিসেবে যেহেতু বলছেন, সেজন্য হয়তো আমাদের কাছে আজকে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। জুলাই আগস্ট থেকে কিন্তু আমরা গুটি কয়েক মানুষ, কিছু কিছু মানুষ আমরা বলে গিয়েছি যে এটা কোনো আন্দোলন না, এটা কোনো অভ্যুত্থান না, এটা কোনো বিপ্লব না, এটা কোনো কোটা বিরোধী আন্দোলন না, এটা সম্পূর্ণভাবে একটা দেশকে অস্থিতিশীল করার জন্য এবং গভর্নমেন্ট ফেলে দেওয়ার জন্য এক ধরনের ষড়যন্ত্র, কনস্পিরেসি। এখন আপনি অর্থের কথা যেটা বললেন, যেটা আমরা প্রথম থেকে বলে আসছি, যে এই ধরনের কনস্পিরেসি যখন চলে, সেটা আপনি যদি আমাদের বাংলাদেশের ইতিহাসের বা ভূভারতের ইতিহাসের পেছনের দিকে যান, যে নবাব সিরাজউদ্দৌলাকে ফেলার জন্য কিন্তু এই ধরনের অর্থের বিনিময় হয়েছে এবং এখনো তাই হচ্ছে। এবং ডোনাল্ড ট্রাম্প বলছেন বলে আজকে আমাদের কাছে এটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে, যেহেতু আগে আমরা যারা বলেছি আমরা সমাজের সেভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব নই বা আমাদের ভয়েস সেভাবে কারো কাছে পৌঁছায় নাই দেখে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তিনি কিন্তু অভিযোগ করেছেন যে ষড়যন্ত্র হচ্ছে। তিনি তার শাসনামলের 15 বছরই কিন্তু শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক সবাই বলেছে যে ষড়যন্ত্র 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 না। বিষয়টা হচ্ছে গিয়ে রাজনৈতিক যে জিনিসটা চলে, টানাপোড়েনটা, এটা যারা সরকারে থাকে তাদের সাথে বিরোধী দলের এই জিনিসটা থাকে। এটা তো রাজনীতিটা তো একটা দাবার বোর্ডের মতন। আপনি যেখানে চাল দিয়ে এগিয়ে যেতে পারবেন আপনার জয় হবে, আপনি যদি চালে হেরে যান আপনার বিজয় হবে। আপনাকে আমি ছোট করে একটা ঘটনা বলতে চাই। ইউক্রেনে যখন কালার রেভলিউশন শুরু হয়েছে সে সময়ও কিন্তু এরকম টাকা দেওয়া হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প এখন কিন্তু ইউক্রেনকে বলছেন যে তোমাদের পিছনে আমরা যে টাকা খরচ করেছি সেই টাকা তুমি ফেরত দাও। এটা কিন্তু উনি বারবার বলছেন। তো ইউক্রেনে যখন টাকা দেওয়া হয়েছে, ইউক্রেনের কিন্তু প্রথম কাজটাই ছিল ইউক্রেনে টাকা দিয়ে তাদের তরুণদেরকে উত্তপ্ত করা এবং তাদেরকে তাদের শিকড় থেকে বিচ্ছিন্ন করা, তাদের ঐতিহ্য থেকে বিচ্ছিন্ন করা, তাদের যে ধরনের ঐতিহ্যবাহী আন্দোলন আছে সেগুলো থেকে তাদেরকে বিচ্ছিন্ন করা। আমাদেরকেও তাই করা হয়েছে। আমাদেরকে কিন্তু আমাদের তরুণ প্রজন্মকে কি করা হয়েছে, আমরা যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে 2013 সালে যে গণজাগরণ মঞ্চ করেছি এবং আমাদের জনগণকে সাথে নিয়ে আমরা যেভাবে যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করতে পেরেছি আইনের আওতায় এনে, সেটা থেকে আমাদেরকে দূরে সরানোর জন্য কিন্তু শাহবাগকে এক ধরনের গালিতে পরিণত করা হয়েছে, অ্যাজ লাইক অ্যাজ ইউক্রেন। এখন ইউক্রেনে কিন্তু 2014 থেকে মানে 1991 থেকে 2014 পর্যন্ত প্রায় $5 বিলিয়ন খরচ করেছে। এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কথাতেই এসেছে। তো ইয়াংদেরকে যে আমরা উত্তপ্ত করি ইয়াংদেরকে আমরা দেশের বিরুদ্ধে প্রভাবিত করে এই যে বিভিন্ন ধরনের স্লোগান তুলে ক্রেজ তৈরি করে আমরা দেশের বিরুদ্ধে নিয়ে যাই, সেই জিনিসটা কিন্তু ইউক্রেনে ঘটেছে এবং আমার দেশেও তাই ঘটেছে। এখন যখন শেষ পর্যন্ত ইউক্রেনে যুদ্ধ বাঁধলো তখন কিন্তু দেখেন সে যুদ্ধেও আমেরিকা টাকা ঢাললো, সেখানে টাকাটা ঢাললো সে। তো আমরা এখনো সৌভাগ্যবান সুলতানা যে আমাদের সেই যুদ্ধটা শুরু হয়নি। এবং ডোনাল্ড ট্রাম্প যে জিনিসটা বলেছেন যে মাত্র 2 জন লোকের প্রতিষ্ঠান এই টাকাটা পেয়েছে, এখন কিন্তু সোশ্যাল মিডিয়া কিন্তু খুব উত্তপ্ত। সোশ্যাল মিডিয়াতে নানা রকমের নাম ভেসে আসছে এবং এর মধ্যে আপনি দেখবেন যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব যিনি চৌবাচ্চা আলম শফিকুল আলম, তিনি বলে ফেলেছেন যে ডেইলি স্টারের একজন সাংবাদিক তাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু সহায়তা করেছে। এখন ডেইলি স্টারের সেই সাংবাদিকের নামও কিন্তু বেশ কয়েকজনের নাম ঘুরে ফিরে আসছে এবং তার সাথে তার পরিবারের নারী সাংবাদিকের নাম আসছে এবং সেই নারী সাংবাদিকের সম্ভবত তার বড় এর সাথে জড়িত। তারা মিলিতভাবে এই জিনিসটাকে হ্যান্ডেল করেছে সিআইএ প্রেসক্রিপশনে, এটাই বলা হচ্ছে। কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্প যেহেতু বলে ফেলেছেন যে 2 জন ব্যক্তির প্রতিষ্ঠানে টাকাটা এসছে, খুব বেশি দিন লাগবে না সেই 2 জন ব্যক্তির নামও সঠিকভাবে সামনে আসছে। আমার কাছে অলরেডি বিভিন্ন জনের অনুসন্ধান হাতে আসছে। আমি 3টি প্রতিষ্ঠানের বা মানে এখন পর্যন্ত মানে বলতে পারেন যে সব মিলিয়ে ইউএসআইডির ওখানকার বাংলাদেশের যেই প্রধান ব্যক্তি তার নাম এসছে, তার মাধ্যমে এই অর্থগুলো ডিস্ট্রিবিউটেড হয়েছে। এবং এর বাইরে
এর বাইরে অন্য দুজন ব্যক্তির নাম এসছে, এর মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং আরেকজন বর্তমান সরকারের একজন উপদেষ্টা, সংস্কার উপদেষ্টা। আমি নামটি বলতে চাই না কারণ আমার কাছে অকাট্য প্রমাণ নেই। জি জি জি, আমি বুঝতে পেরেছি। আমি নামটি বলতে চাই না, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের একটি প্রজেক্টের নাম এসেছে যেখানে স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ, যেটির আওতায় আমেরিকা এই অর্থ সাহায্য দিয়েছে। এই যেই দুটি নন প্রফিট অর্গানাইজেশনের নাম এসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি আর একটি পুরো বাংলাদেশের 25টি জেলায় তারা কাজ করেছে। সেখানে তারা মানে এই যে স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ বাংলাদেশের, এটির জন্য 25টি জেলায় তারা ছাত্রদেরকে, সমন্বয়কদেরকে নিয়োগ করেছে, তাদের পেছনে অর্থ ব্যয় করেছে। এটি বিভিন্ন প্রতিবেদনে উঠে এসছে। এবং খুব ইন্টারেস্টিং হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ভারতের গত নির্বাচনে ভোটার টার্ন আউট বাড়ানোর জন্য $21 মিলিয়ন বরাদ্দ করা হয়েছে। তিনি বলেছেন যে মাই ফ্রেন্ড মোদি, রাইট? এখন খবর বের হচ্ছে এই $21 মিলিয়ন ইন্ডিয়াতে ব্যয় করা হয়নি, এই $21 মিলিয়ন বাংলাদেশে ব্যবহৃত হয়েছে। এবং এই প্রজেক্টটি 2018 সাল থেকে 2025 সালের জুলাই মাস পর্যন্ত, রাইট? আমি যে বিষয়টি রিলেট করতে চাচ্ছি বা যে ঘটনা প্রবাহ পাচ্ছি, যে আপনি ধরেন CEPPS এই নামটি আমরা পাচ্ছি, যেই প্রকল্পের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন জেলায় জেলায় ডিস্ট্রিবিউট করা হয়েছে, বিভিন্ন সুন্দর সুন্দর প্রজেক্টের নাম দিয়ে একদম রুট লেভেল পর্যন্ত ব্যয় করা হয়েছে। সেখানে আমরা জানি এই আন্দোলনে অনলাইন একটি বিরাট ভূমিকা পালন করেছিল। আপনি জানেন যে অনলাইনে কারা কারা অ্যাক্টিভ ছিলেন, কারা কি ধরনের রোল প্লে করেছেন, কারা গণমাধ্যমের মুখপাত্র হিসেবে কাজ করেছেন, কারা ধরেন আপনি একটা ফেসবুকে পোস্ট দিয়েছেন, তো আপনাকে গিয়ে আপনার উপর ঝাঁপিয়ে পড়েছে 15 বছর কোথায় ছিলেন, রাইট? এরকম যে অ্যাক্টিভিটি গুলো বিভিন্ন একেবারে তৃণমূল ক্ষুদ্রতে ক্ষুদ্র পর্যন্ত এই অর্থ ব্যয় করা হয়েছে। এমনকি আমার কাছে যে তথ্য প্রমাণগুলো আছে এখন পর্যন্ত, এর ভিত্তিতে আমরা দেখতে পাচ্ছি যারা মারা গেছে এই আন্দোলনের সময় তাদের পরিবারের কাছেও এই অর্থ গেছে। আমি আপনার মূল্যায়ন, আপনার বিশ্লেষণগুলো জানতে চাই আফসানা। সুলতানা, এখানে বেশ কয়েকটি পয়েন্ট আপনি বলেছেন, তাই তো? যে বলেছেন যে অর্থায়ন এসেছে, অর্থায়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রজেক্টে এসেছে। সেখান থেকে আপনি বলছেন যে 25টি জেলায় বিভিন্ন রকমের স্টুডেন্টদেরকে রিক্রুট করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রজেক্ট, ওটি 25টি জেলা না, এটি আরেকটি প্রজেক্ট, যেই প্রজেক্টটি আবার বর্তমান সরকারের একজন উপদেষ্টার সহকারী, যিনি সংস্কার কমিটির সদস্য, উনি করছেন। এখন ঘটনা যেটা হচ্ছে সুলতানা, আমরা বারবারই বলছি যে অর্থ এসেছে এবং অর্থের মাধ্যমে বিভিন্ন রকমের কাজ করা হয়েছে। এটা তো দিবালোকের মতো সত্য, অর্থ উপর থেকে নিচ পর্যন্ত সর্বত্রই এসেছে। আপনি যদি একটা ঘটনা শুনেন শুধু, যে আমরা যে আমাদের গণমাধ্যম কর্মীদের কথা বলছি, আমরা কিন্তু খুব বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি যে গণমাধ্যম কর্মীদের ভূমিকা খুবই অদ্ভুত, রহস্যজনক ছিল, তাই তো? একের পর এক ঘটনা ঘটেছে। আপনি দেখেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের মতন একটি বিল্ডিং এ আগুন দেওয়া হয়েছে। এটা কখন দেওয়া হয়, কেন দেওয়া হয়, এই বিষয়ে কি গণমাধ্যম কর্মীরা কিছু বলেছে? বলেননি। কারণ তাদেরকে ব্যাচে ব্যাচে, সুলতানা, ব্যাচে ব্যাচে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং এই অর্থের মাধ্যমেই তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই 2024-এ হয়েছে তা নয়, না 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 না, 2018 সাল থেকে। 18 সাল থেকে, এটা 2018 সাল থেকে হচ্ছে। এবং আপনি বিভিন্ন জায়গায় খোঁজ নিলে, আমি আপনাকে নামগুলো এই মুহূর্তে আসলে অনলাইনে বলতে পারছি না, কারণ আপনি যেটা বললেন যে আমাদের হাতে একদম দালিলিক প্রমাণ নেই। দালিলিক প্রমাণ ছাড়া মানুষকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই, কারণ আমরা প্রোপাগান্ডার রাজনীতি করি না বা প্রোপাগান্ডার অ্যাক্টিভিজম আমরা করি না অন্যদের মতো। তো তারা একে অন্যের সাথে সংশ্লিষ্ট ছিল। আপনি যদি 5ই আগস্টের পর থেকে বিভিন্ন রকমের, আমরা যাদেরকে বলছি যে আন্দোলনে সক্রিয় ছিল বা ষড়যন্ত্রে সক্রিয় ছিল, তাদের যদি আপনি সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটি গুলার ডট মিলান, তাহলে কিন্তু আপনি 1-এর সাথে 2, 2-এর সাথে 3 এভাবে কানেক্ট করতে পারবেন। অমুক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তমুক দ্রিকের অমুকের সাথে গিয়ে ছবি তুলে বসে আছে। হ্যাঁ, অমুক স্ট্যাটাস দিচ্ছে যে এতদিন স্বাধীন ছিলাম না, এখন স্বাধীনভাবে ছবি দিতে পারছি। তো এই ডটগুলা মিলালে কে কার সাথে ইন্টার কানেক্টেড। এবং আপনি যদি দেখেন,
শিক্ষক নেটওয়ার্কের একজন কিন্তু একবার স্বীকারই করেছে সমন্বয়কদের দুইজনকে বা এখন যারা উপদেষ্টা হয়েছে তাদেরকে নিয়ে তিনি তাদের বাসায় রেখেছেন। শুধু এমবেসিতে ছিল তারা, তাদের তো এখন নিজেরাই বিভিন্ন রকমের স্বীকারোক্তি প্রতিদিন দিচ্ছেন। স্বীকারোক্তিতে সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছে, কারণ তারা সেই গ্রিন সিগন্যাল পেয়ে গেছেন যে তারা এমন পর্যায়ে পৌঁছেছেন যে তারা তাদের অপরাধ নিজ মুখেও যদি স্বীকার করেন তারা ইন্ডেমনিটি পেয়েছেন, তাদেরকে কেউ কিছু করবে না বা তাদের কোনো কিছু জবাবদিহিতার সম্মুখীন হওয়ার কোনো সুযোগ নেই। সাংবাদিক বলেন, মাইনরিটি গ্রুপ বলেন, মাইনরিটি গ্রুপেরও আপনি নিশ্চয় প্রতিবেদনটা দেখেছেন যে LGBTQI, হ্যাঁ, তাদেরকে কিভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সমাজের প্রতিটা স্তরের, আমরা যাদেরকে সমাজের সফট পাওয়ার বলি, প্রতিটা স্তরকে এখানে সংশ্লিষ্ট করা হয়েছে এবং কালার রেভলিউশনের এটাই নিয়ম, এটাই করা হয়ে থাকে। এবং আপনি হয়তো দেখবেন পরবর্তীতে নিশ্চয়ই কাগজপত্র বের হবে, দালিলিক প্রমাণ বের হবে, যারা প্রশাসনে ছিল, যারা সেই সরকারে ছিল, তাদের কেউ কেউ এই জিনিসের সুবিধাভোগী, এই ফান্ডের সুবিধাভোগী। কারণ এত টাকা আপনি হয়তো এখন শুনছেন বা আমি হয়তো শুনছি 29 মিলিয়ন বা 50 মিলিয়ন, এটা 29 মিলিয়ন বা 50 মিলিয়ন নয়, এটা আরো বেশি, আরো অনেক বড়, আরো অনেক বেশি, আরো অনেক বেশি। এবং আমরা অনেক বেশি, আমরা বলবো যে আমরা টপ অফ দ্য আইসবার্গের এবং উপরে। আপনাকে আমি সবচেয়ে খুবই মানে ইন্টারেস্টিং একটা কথা বলবো, এটা আমি প্রথম থেকে বলে এসেছি এবং মানুষজন আমাকে নিয়ে হাসাহাসিও করেছে। আমি বলেছি যে ক্রিপ্টোকারেন্সির যে ওয়ালেট, তার মাধ্যমে কিন্তু বেশিরভাগ জঙ্গি অর্থায়ন, ডার্ক ওয়েবের কাজ এগুলো হয়ে থাকে। এই জিনিসটা আমাদের দেশে মনিটর করা দরকার ছিল। এক পর্যায়ে কিন্তু আপনি দেখবেন 2023 বা 22-এ বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে ক্রিপ্টোকারেন্সির প্রায় 22,000 অ্যাকাউন্ট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। এই যে এত টাকা এসেছে। আফসানা, আমাকে এখন একজন মন্তব্য করেছেন যে একটু আগে একজন মন্তব্য করেছেন যে ডোনাল্ড ট্রাম্প একটু আগে ব্রিফিং করেছেন, আমার কাছে এখনো সেই ব্রিফিংটা আসে নাই। তিনি সেখানে $29 মিলিয়ন হিসাব দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে মৌলবাদীদের দেয়া হয়েছে। আমরা নামটা বলতে চাচ্ছিলাম না, কিন্তু এখানে একজন মন্তব্য করেছেন যে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদারের নাম এসেছে। চিন্তা করেন আপনি, নাম বলতে চাচ্ছি না, মানুষ দেখি কোনো তথ্য আর গোপন থাকছে না, মানুষ জানে, এটা একটা আমার মনে হয় সবচেয়ে ভালো দিক। আপনাকে আমি সেটাই বললাম যে এই অর্থ কিন্তু আমরা আগে জঙ্গি অর্থায়ন বলতাম, এখন কিন্তু আমরা যাদেরকে সমাজের সুশীল সমাজ বলছি, নাগরিক সমাজের অংশ বলছি, তারাও কিন্তু এর অংশ। এবং ক্রিপ্টোকারেন্সির যে ওয়ালেট এবং আমরা যেটাকে গুপ্ত মুদ্রা বলে থাকি, এটার যে ওয়ালেট, সেটা যেহেতু নর্মাল ব্যাংকিং চ্যানেলের মতন করে ট্র্যাক করা যায় না, তাই এই টাকা কিভাবে ঢুকছে কিভাবে বের হচ্ছে এটা আমাদের অর্থ মন্ত্রণালয় বলি বা কেন্দ্রীয় ব্যাংক বলি, তারা এখনো সেভাবে এটাকে মনিটর করার জায়গায় পৌঁছাতে পারেনি এবং সেই সুযোগেই কিন্তু এটা হচ্ছে। আমি আপনাকে খুব সহজভাবে বলি সুলতানা, আপনার কাছে যদি একটা ক্রিপ্টোকারেন্সির ওয়ালেট থাকে এবং এখান থেকে যদি আপনি ঢাকাতে কাউকে টাকা পাঠাতে চান, এটা কিন্তু একটা রেমিটেন্স হিসেবে ধরেন বিকাশে যাবে বা নগদে যাবে, তার কাছে কিন্তু এটা টাকা হিসেবে রেমিটেন্স হিসেবে ঢুকবে। এখন একটা ছোট অ্যামাউন্ট, $500 গেল, এটা কিন্তু মানুষ সেভাবে মনিটর করবে না। এভাবে ছোট ভাবেই কিন্তু এই জঙ্গি অর্থায়ন হয়েছে। এবং আপনি যদি এর আগে জঙ্গি অর্থায়নের জিনিসপত্র মনিটর করেন, দেখবেন এর আগে আউটসোর্সিং এর কাজ করে এই ধরনের একটি কোম্পানি কারণ বাজারে ধরা পড়েছিল এবং পরে দেখা গেল যে তারা ইউকেতে বসেও এই ধরনের 17টা কোম্পানি, স্পেনে, এসব জায়গায় তাদের এই কোম্পানি, এবং এর মাধ্যমে জঙ্গি অর্থায়ন হয়েছে। তো বদিউল আলম মজুমদার বলি বা অন্য যারা এই জিনিসের সুবিধাভোগী, তাদের যদি ক্রিপ্টোকারেন্সিতে তাদের অ্যাকাউন্ট ছিল কিনা এবং তারা সেই আর্থিক লেনদেনের সুবিধা নিয়েছে কিনা, এটা যদি অন্তত 5-10 জনেরটা মনিটর করা যায়, আমি 500 লোকের কথা বলছি না, এবং এই গত 1 বছরে বা 2 বছরে তাদের জীবন যাপনের গুণগত মানগত কোনো পরিবর্তন ঘটেছে কিনা এবং তারা কে কতবার বিদেশে গিয়েছেন এবং কাদের সাথে দেখা করেছেন, এই জিনিসগুলোও যদি আমরা একটু ফলো আপ করতে পারি, আমাদের খুব বেশি দূরে যেতে হবে না কারা কারা আমাদের সাথে মির্জাফরি করেছে সেটা জানতে। একটা দেশের সঙ্গে আমি ভাবতেও পারি না, আপনি এখন সন্দেহের তালিকা থেকে কাউকে বাদ দিতে পারবেন না, কারণ এই অর্থ একেবারে
ইন্ডিভিজুয়াল পর্যন্ত গেছে। আমার মনে আছে আন্দোলনের পরপরই, মানে সরকার পতনের পরপরই একটি বা আগে একটি বক্তব্য, একটা আন্দোলনকারীর একজনের বক্তব্য একটু শুনে আসি, যে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে 500 কোটি টাকা এসেছে। আমি আপনাকে খুব ইন্টারেস্টিং আরেকটা পয়েন্ট বলতে পারি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। এটা আপনার আর আমার জন্য, আমরা যেহেতু বন্ধুস্থানীয়, আপনাকে আমি বলছি যে আমার এক শিক্ষকের বুয়া শিক্ষককে বললেন, শিক্ষক বলল যে তোমার ছেলে কোথায়, স্কুলে যায় না? কয় না, ও তো এখন আন্দোলনে যায়। কয় কিসের আন্দোলনে যায়? কয় আপা সকালবেলা উঠে ব্যাগে করে পাথর নিয়ে চলে যায় স্কুলের ড্রেস পরে, প্রতিদিন 500 টাকা নিয়ে আসে। তো এটা হচ্ছে কি, আপনাকে আমি বললাম যে আমরা যেটা বলছি যে কোমলমতি শিক্ষার্থীরা, আমাদের ছাত্ররা, এই ছাত্রদের একটা অংশই ছিল এই জিনিস। তাদেরকে অর্থের বিনিময়ে, খাবারের বিনিময়ে বিভিন্ন জিনিসের লোভ দেখিয়ে এসব জায়গায় নিয়ে যাওয়া হয়েছে তাদের। দেখুন, কিন্তু আমি যে আন্দোলনকারীর কথা বলছি তার কথাটা কিন্তু সঠিক ছিল, একটু শুনে আসি। 500 কোটি টাকা ফান্ডিং এসেছে। তো আমরা আজকে এই টাকা কে দিয়েছে আমি তো জানি না, যেটা হচ্ছে আজকে আমাদের মঞ্চে হাসনাত আব্দুল্লাহ ভাই বলছেন যে আমরা নাকি 500 কোটি টাকা ফান্ডিং পেয়েছি, সেই হিসেবে পার পারসন 5 লক্ষ টাকা করে পাওয়া উচিত। এখন আমরা ভাবছিলাম যে আমার 5 লক্ষ টাকাটা আসলে কই গেল তাহলে, মানে আমার হাতে তো, বরং আমি নিজের টাকা দিয়ে মনে হয় প্রতিদিন প্ল্যাকার্ড কিনি, নিজের টাকা দিয়ে হচ্ছে যে কলম কিনে আসি, তাহলে 5 লক্ষ টাকার সোর্সটা আসলে কই? আফসানা, আপনি নিশ্চয়ই দ্বিমত করবেন না যে এই যে 5 লক্ষ টাকার যে, মানে তার ভাগেও যে 5 লক্ষ টাকা পড়েছিল, সেই টাকা যে পায়নি, সেটি সে যে পায়নি সেটি তো যেতে চাই না, কিন্তু তার যে কথাটা যে 5 কোটি টাকা, মানে 500 কোটি টাকা ফান্ড এসেছে, এইটি কিন্তু সত্য। তাহলে মানে আপনি যদি সব 2 2 4 মেলান, এটি কিন্তু সত্য যে ফান্ড যে এসেছিল, ওই গুজব, মানে বলে না যে যা রটে তার কিছু তো বটে। হ্যাঁ, হয়তো মানুষের কাছে এরকম অকাট্য প্রমাণ ছিল না। এখন যখন আমেরিকার প্রেসিডেন্ট নিজের মুখে বলছেন, তখন তো আর এটা কিন্তু খুবই অ্যালার্মিং যে আপনি দেখেন ইউক্রেনে আমেরিকা তার বিনিয়োগ করেছে, বিনিয়োগই বলবো আমি, এখন কিন্তু সে সেটা ফেরত চাচ্ছে, এবং যেহেতু সেই দেশের অবস্থা, অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, সে জেলেনস্কিকে কি বলেছে, সে তার সাথে খনিজ সম্পদের চুক্তি করতে বলছে। কিন্তু আপনি খেয়াল করে দেখেন বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, বাংলাদেশের কি নিয়ে টান দেওয়া হবে, বাংলাদেশের কাছেও সেই টাকা ফেরত চাওয়া হবে না, এ ধরনের কোনো নিশ্চয়তা কিন্তু আমরা দিতে পারছি না। তো এটা কিন্তু হাসি ঠাট্টার পর্যায়ে আর নেই সুলতানা। কেউ যদি সঠিকভাবে একটা অনুসন্ধানে রিপোর্ট করে বা দেখে, সবগুলো জিনিস, তথ্য উপাত্ত সবগুলো দেখে, আমরা কিন্তু একটা ভয়াবহ বিপর্যয়ের মধ্যে আছি। শুধুমাত্র জঙ্গি আক্রমণ, শুধুমাত্র দাগী আসামিদেরকে ছেড়ে দেওয়া, শুধুমাত্র অর্থনৈতিক বিপর্যয় বা সামাজিক বিপর্যয় না, আমাদের সার্বভৌমত্বও কিন্তু একদিক থেকে প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে এবং হুমকির সম্মুখীন হচ্ছে। দেখুন লোচন, আপনি যদি দেখেন, ধরেন 5ই আগস্ট সরকার পতন হয়েছে, রাইট? এরপরে বাংলাদেশের মানে 400-র উপরে থানা জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, 3000-এর উপরের পুলিশ হত্যা করা হয়েছে। কি এগুলোর পিছনে কি কারণ বলা হয়েছে? কারণ বলা হয়েছে যে মানুষ পুলিশ বাহিনীর উপর ক্ষিপ্ত। মানে আসলে ওই যে একদমই খুবই পরিকল্পিতভাবে সবকিছু হয়েছে। যখন সরকার পতন হয়েছে তখন তারা খুবই তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী থানাগুলোতে আক্রমণ করেছে, যাতে করে আজকে 6 মাস পরেও বাংলাদেশের পুলিশ ঘুরে দাঁড়াতে পারেনি। এবং পুলিশকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে হাসির পাত্রে নেওয়া হয়েছে, যাতে করে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে কিছু না থাকে। খুবই পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে দেশটিকে, যাতে করে বাংলাদেশ দাঁড়াতে না পারে। এবং এর পেছনেই আমাদের সুশীল সমাজ, আমাদেরই কিছু মানুষ, যাদেরকে আমি বলবো মুখোশ পরিহিত, তারা এই ভূমিকা রেখেছে যে তাদের নামগুলি কবে প্রকাশিত হবে, কবে পুরোপুরি আসবে। হয় কি, একটা যখন ষড়যন্ত্র হয় সেখানে তো নানা স্তরের মানুষ থাকে। আমরা যাদেরকে সমাজের নিম্ন শ্রেণী বলি, খেটে খাওয়া বলি, তারা আছে, মধ্যবিত্ত শ্রেণী আছে, শিক্ষিত সমাজ আছে, এলিট গোষ্ঠী আছে। এখন
কে কতটা গুরুত্ব বহন করে সে অনুযায়ী নাম সামনে আসবে। বুঝতে পেরেছেন? নাম ওভাবে হরে ধরে হয়তো আসবে না, রহিম, করিম, কুদ্দুস, জুলেখা সবার নাম আসবে না। যে কয়েকজনের আন্ডারে, এটা তো একটা কর্পোরেট ইয়ের মতন করে, কর্পোরেট কোম্পানির মতন করে জিনিসটা হায়ারার্কি দিয়ে করে করা হয়েছে যে তুমি এই অংশটা দেখবা, তুমি এই অংশটা দেখবা, এভাবে কাজ করা হয়েছে এবং প্রত্যেকের এজেন্ডা ভাগ করে দেওয়া হয়েছে। আপনাকে আমি একটা জিনিস বলি সুলতানা, আপনি খেয়াল করেছেন কিনা, ওই যে কিছু হলে যে একটা গ্রাফিতির বই নিয়ে হেঁটে চলে যায়, হ্যাঁ, একটা গ্রাফিতির বই করেছে, হ্যাঁ হ্যাঁ, না আপনি দেখুন সরকার পতনের পরে সারা দেশে একযোগে, পতনের পরে না আগে থেকেই সারা দেশে একযোগে আপনার ভাষা আন্দোলনের ইয়াগুলি মুছে দিয়ে, দেয়ালিকাগুলো মুছে দিয়ে ওখানে গ্রাফিতি দেওয়া হলো। এটাই আমি আপনাকে বলতে চাচ্ছি যে আপনি এই জিনিসটা খেয়াল করেন, আপনি সাংবাদিক মানুষ, আপনার ঢাকা শহরে হয়তো একটা আনরেস্ট হয়েছে, ঠিক আছে, ঢাকা শহরে আনরেস্ট হয়েছে, এখন কুড়িগ্রামের একটা জায়গায় সেই আনরেস্ট কিন্তু পৌঁছায়নি, কিন্তু কুড়িগ্রামের সেই দেওয়ালেও কিন্তু সেম গ্রাফিতি এসেছে। আপনি যদি শুধু ঢাকা শহর এবং পুরো বাংলাদেশের গ্রাফিতি গুলো দেখেন তাহলে বুঝতে পারবেন ষড়যন্ত্রটা কতটা অর্গানাইজড ভাবে হয়েছে। বাংলাদেশের পর্যন্ত, হ্যাঁ, বাংলাদেশের কোন বাচ্চা সুলতানা, আপনি স্কুলে পড়েছেন, আমি পড়েছি, আমরা ঢাকা শহরে বর্ন এন্ড ব্রট আপ, বাংলাদেশের কোন বাচ্চা কুড়িগ্রামের বলেন, সেঙ্গাচর বলেন, তারা গ্রাফিতি আঁকা শিখে? বলেন তো আমাকে। কার্টুন করা শিখে? শিখে না। তারা ওই পর্যায় পর্যন্ত পৌঁছেছে, তারা ওই পর্যায় পর্যন্ত গিয়েছে এবং এভাবেই টাকা ব্যয় হয়েছে। ছোট 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 প্রজেক্ট, কার্টুনিস্টদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, ব্যাচে ব্যাচে ট্রেনিং দিয়েছে। যেই ছেলেটা অনবরত গ্রাফিতি টাফিতি করেছে, দেবাশিস চক্রবর্তী, সে কোথাকার? সে দ্রিকে এরকম ব্যাচের পর ব্যাচ বেরিয়েছে। আমরা দেখছি যে এই জুলাই জুলুমের সময় যেসব ছবি এসেছে, খুবই অর্গানাইজড ছবি, খুব সুন্দরভাবে তোলা, ভিডিওগুলো সেভাবে তোলা, এক পক্ষের জিনিস শুধু আমরা দেখতে পাচ্ছি। আমরা যখন শিবির সাইদের মারা গেছে, একদিক থেকে ভিডিও করা যেখান থেকে তাকে দেখা যাচ্ছে, কিন্তু সে তার আগে কি করেছে, কেন তাকে পুলিশ আক্রমণ করেছে, সেগুলো কিন্তু কোনো কিছুই আসে নাই। তো এই যে একটা সংঘবদ্ধ চক্র, সংঘবদ্ধ অপরাধী চক্র আমি বলবো, এবং সেটাকে এখন রাষ্ট্র যেভাবে ব্যাকআপ দিচ্ছে, এই ষড়যন্ত্রের জাল ছিন্ন করতে হলে, এই ষড়যন্ত্রকে প্রতিহত করতে হলে সুলতানা, সর্বস্তরের মানুষকে এই ষড়যন্ত্র বিষয়ে জানানো, এবং এই ষড়যন্ত্রের কারণে যে আপনি ভাবছেন যে আমি তো বাসায় নিরাপদে আছি, আমি কেন এদের বিরুদ্ধে কোনো কথা বলবো, কথা হচ্ছে কি আপনার দেশ চলে যাচ্ছে। আপনি দেখেন, আপনি ঢাকা শহর থেকে দূরপাল্লা যাওয়া একটা বাসে 50 জন যাত্রীর মধ্যে যখন হিন্দু নারীকে টার্গেট করে ধর্ষণ করা হয়, 2 জন নারীকে ধর্ষণ করা হয়, এবং আপনার পুলিশের এসপি বলছে যে এটা শ্লীলতাহানি হয়েছে, তার কাছে যাওয়ার পরে কিন্তু সেই থানায়, সংশ্লিষ্ট থানায় কিন্তু মামলা নেয়নি। আপনি খেয়াল করবেন, এই সংবাদটা 17 তারিখে ঘটেছে, কোনো না কোনো ভাবে শুধুমাত্র বিবিসিতে চলে আসার কারণে এটাকে ধামাচাপা দেওয়া যায়নি। তো রাষ্ট্র নিয়ন্ত্রিত মব যখন চলে, রাষ্ট্র নিয়ন্ত্রিত সন্ত্রাস যখন চলে, সেই জিনিসকে প্রতিহত করার জন্য জনগণের সম্পৃক্ততা ছাড়া কোন রকমের উপায় আর থাকে না। এটাই একমাত্র সলিউশন। রাইট। এবং দেখুন মানুষকে কিভাবে জিনিসটার মধ্যে ট্রিগার করেছে। আমার মনে হয় এমন কোনো মানুষ নাই যে এটাতে ট্রিগার্ড হয় নাই। যখন মানুষ দেখেছে যে আমাদের পুলিশ আমাদের সন্তানের বুকে গুলি করছে, রাইট, এইটা মধ্যবিত্ত শ্রেণী থেকে প্রত্যেকটি মানুষকে বিস্মিত করেছে এবং পথে নামিয়েছে, রাইট। তো তারা জানে যে আমাদের কোন জায়গাটাতে আঘাত করলে আমরা ঘর থেকে বাইরে গিয়ে প্রতিরোধ গড়ে তুলবো। শুধুমাত্র যে মানে, এবং এইটার পিছনে যে কত বড় ষড়যন্ত্র কাজ করেছে, আপনি পরিকল্পিতভাবে আপনার সরকার পতনের জন্য এরকম এত সংখ্যক তরুণকে হত্যা করলেন এবং দায় দিলেন পুলিশের উপর। এটা তো প্ল্যানের অংশ। এটা ইউক্রেনেও করেছে। ইউক্রেনে কিন্তু এখন অনবরত দালিলিক প্রমাণ বের হচ্ছে যে এটা তখনকার যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল তারা করেনি, করেছে মার্সেনারি আন্দোলনকারীরা, মার্সেনারি স্নাইপাররা। আমাদেরও মার্সেনারি স্নাইপার ছিল, এবং আপনি দেখবেন যে সামরিক বাহিনী থেকে অবসরপ্রাপ্ত
সামরিক বাহিনী থেকে কোনো না কোনো কারণে চাকুরিচ্যুত, এরা কিন্তু সংঘবদ্ধভাবে এটা করেছে এবং তাদের একজন কিন্তু প্রকাশ্যে বক্তব্য দিয়েছে, হ্যাঁ আমরা এটা নিয়ে খেলেছি, গ্রেনেড নিয়ে খেলেছি, ফ্যাসিস্ট সরকারকে নামানোর জন্য আমাদের যা যা করার তা করেছি। এবং আপনি দেখেন এতগুলো থানা লুট হয়েছে, তার মধ্যে কিন্তু সব অস্ত্র ফেরত আসেনি এবং আমাদের পত্রিকায় যেটা এসেছে 2 লাখ বা 3 লাখ গুলি এখনো উদ্ধার হয়নি। সেগুলো কারা ব্যবহার করছে, কোথায় গিয়েছে সেগুলো? এবং শত শত জঙ্গি বের হয় এবং 14 দিনে অপারেশন ডেভিল হান্ট নামে 21,000 মানুষকে গ্রেফতার করা হয়েছে। 14 দিনে 21,000 মানুষকে গ্রেফতার করা হয়েছে, যেখানে চিহ্নিত এবং আন্তর্জাতিকভাবে রেড অ্যালার্টের অংশ, আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ জঙ্গিরা বাইরে বয়ান দিচ্ছে, তারা ঘুরে বেড়াচ্ছে। এবং আপনি খেয়াল করেন সেই ভদ্রলোকের নাম কি, আব্বাসী সম্ভবত, সে যেভাবে আস্ফালন করেছে, হ্যাঁ, শাতিমে রাসুল বলে বা কিছু বলে তারা বলেছে যে এই সরকার জোর করে এসেছে, এই সরকারকে তারা যদি এই সরকারের কাছ থেকে সঠিকভাবে কোনো রকমের বিচার আচার, যেমন রাখাল রাহা, তারপরে মির্জা গালি কি ওর কবির নাম গালিব হোসেন বা কিছু, উনি গালিব এবং তাসলিমা নাসরিন, তাদেরকে যদি সঠিকভাবে বিচার না করা হয়, তারা সঠিকভাবে বিচার করতে বলছে হচ্ছে তারা শরিয়া কোর্টের মাধ্যমে বিচার করতে চায়। তো সেটা যদি না হয় তাহলে তারা এই সরকারের বিরুদ্ধেও সে ধরনের জোর জবরদস্তি তারা খাটাবে। এবং তারা বলছে যে তাদের যদি বাক স্বাধীনতা থাকে তাহলে আমাদের হাতের স্বাধীনতা আছে, আপনি বুঝে নেন। হ্যাঁ, তো কোন কোন পর্যায়ে তারা বলছে যে হেফাজতের যে 13 দফা সেটি তাদের বাস্তবায়ন করতে হবে, তা না হলে এই সরকারকে ফেলে দেওয়া হবে, রাইট? তারা তো হুমকিও দিয়েছে। হ্যাঁ, এই ধমক তারা দিয়েছে, এই হুমকি তারা দিয়েছে। তো একটা টোটাল, বললাম তো, রাষ্ট্র যখন টোটাল কেওসকে ব্যাকআপ দিতে থাকে, মবকে ব্যাকআপ দিতে থাকে, তখন জনগণের এটা রুখে দাঁড়ানো ছাড়া আর কোনো উপায় থাকে না। এটা আপনি আমরা হয়তো লাইভ করতে পারবো, টকশো করতে পারবো, আমরা জনগণকে জানাতে পারবো, কিন্তু জনগণকেই এই বিষয়ে সচেতন হতে হবে, কারণ প্রথম আঘাতটা তাদের উপরেই ঘটবে। প্রতিনিয়ত বাংলাদেশের মানুষের সঙ্গে আমার কথা হয়, কেউ তো ভয়ে এখন কথা বলতে পারছে না, কেউ এখন মানে আতঙ্কিত। আপনার মনে আছে এই আন্দোলন শুরুর পরে কিভাবে করে মানুষের কণ্ঠ রোধ করা হয়েছে? এই আন্দোলন শুরু হওয়ার পরে আপনি সোশ্যাল মিডিয়াতে বা কোথাও আপনি কোনো অ্যাক্টিভ কাজ করলেই কিংবা কোনো একটা ন্যায়সঙ্গত কথা বললেও এসে আপনাকে চতুর্দিক থেকে এসে, ধরেন আপনারই আশেপাশের লোকজন এসে আপনাকে আক্রমণ করতো যে এতদিন কোথায় ছিলেন, 15 বছর কোথায় ছিলেন, কিংবা একই ধরনের কথা তারা কপি পেস্টের মতো ব্যবহার করতো। আপনার মনে আছে কিনা? এতটাই সংঘবদ্ধ ছিল তারা, যেমন ছিল অনলাইনে তেমনি ছিল রাজপথে। ফলে একটা চতুর্মুখী আন্দোলন, মানে প্রচেষ্টা তাদের এই সফলতা, মানে এই সফলতা বলতে তাদের এই তারা যে যা চেয়েছে বাংলাদেশের জন্য সেটিতে তারা মানে কামিয়াব হয়েছে আর কি, যেটাকে বলে বা ইয়াতে। এখন লোচন, আমি যদি আপনাকে একটু 2-1টা হিসেব দেখাই, যে যেটি বলছিলাম যে কারা পেল এই বিপুল পরিমাণ অর্থ, যে দুজনের কথা বলা হচ্ছে তারা আসলে কারা। হ্যাঁ, এরই মধ্যে আমি কমেন্টে অনেকেই দেখি ওনাদের নাম বলছেন। এই যে অর্থ বিতরণ, এতে কিন্তু ওই যে যারা স্নাইপার দেখে যাদের হায়ার করা হয়েছিল তারা যেমন এই অর্থের সুবিধাভোগী হয়েছে, অর্থের একজন পাওনাদার পেয়েছে, ঠিক তেমনি ওই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছোট্ট একটা কমেন্ট করে আপনাকে স্তব্ধ করে দেওয়ার প্রচেষ্টা নিয়েছে সেও কিন্তু এর সুবিধাভোগী। আপনি দেখবেন কিছু কিছু ব্যক্তি তারা কতকারে দিনরাত 24 ঘন্টা অনলাইনে সক্রিয় থাকতো, কেউ সরকারের পক্ষে কোনো কথা বলে কিনা, বললেই সেখানে গিয়ে সংঘবদ্ধভাবে আক্রমণ করতে, এবং তারা কারা এরা কিন্তু সবাই চিহ্নিত ছিল। নিশ্চয়ই তারাও একটি সুবিধাভোগী। হ্যাঁ, এখন অনলাইনের যে কথাটা বললেন, অনলাইনের এই জিনিসটা তো অবশ্যই, কারণ আপনার যেটা প্রথমেই বলেছেন যে 29 মিলিয়ন টাকা পেয়েছে, তাদের এই হাজব্যান্ড ওয়াইফের কথা বলা হচ্ছে। তার হাজব্যান্ড সাইবার সিকিউরিটি নিয়ে নাকি রিসার্চ করতো অনবরত। তিনি তার যে পত্রিকায় চাকরি করতেন সেই পত্রিকা ছেড়ে দিয়ে উনি সাইবার সিকিউরিটি নিয়ে রিসার্চ করতো, এবং আপনি দেখবেন যে বিভিন্ন রকমের ট্রেনিং দেওয়া হচ্ছে প্ল্যাটফর্ম অনুযায়ী। তো ওভাবেই লোক তৈরি করা হয়েছে, হাজার হাজার লোক তৈরি করা হয়েছে অনলাইনে, এবং অনেক টাকা থাকার কারণে তারা বড়টা ভাড়া করেছে। তখন আপনি অনলাইনে চাকরির অনেক সুবর্ণ সুযোগ, এরকম বিভিন্ন রকম বিজ্ঞাপনও একদম ছোট ছোট ছিল। হ্যাঁ, তো এই ধরনের প্রকল্প আমরা ওইটা বুঝি না বুঝি, ওই ধরনের প্রকল্পে তারা সেভাবে কিন্তু লোক রিক্রুট করেছে,
এবং তারা অনলাইনটা সেভাবে দখল করেছে। এবং প্রোপাগান্ডার কথা কি বলবো, আপনি শুধু খেয়াল করেন সুলতানা, যে তারা যে শহীদ শহীদ বলে বিভিন্ন গল্প লিখতো, অমুক সেভাবে শহীদ হয়ে গিয়েছে, অমুক ওভাবে শহীদ হয়ে গিয়েছে। এখনো তারা বিভিন্ন রকমের গল্প লিখে এই শহীদদের মধ্যে 30 জনের উপর ফেরত এসেছে আবার। তো আমি আপনাকে বলতে চাচ্ছি যে তারা অনলাইনের মাধ্যমে এর মধ্যে পরে তো অনেক নিরীহ মানুষেরও প্রাণ গেছে, কত নিরীহ তরুণের প্রাণ চলে গেছে, রাইট? নিরীহ তরুণের প্রাণ বলবো সেটা তো খুবই দুঃখজনক। এবং আপনার আগের অনুষ্ঠানে, আমার বিভিন্ন অনুষ্ঠানে এবং বিভিন্ন জায়গায় কিন্তু আমরা বলেছি যে প্রতিটা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হোক, সেটা যেই মারা যেয়ে থাকুক তার সুষ্ঠু বিচার হোক, তদন্ত হোক, তাহলে কিন্তু অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আপনি দুঃখজনকভাবে দেখবেন, আপনি দেখুন জাতিসংঘের যে মানবাধিকার কমিশন যে রিপোর্ট, ওটাই আমি আপনাকে বলতে চাচ্ছি, ধোঁয়াশা রিপোর্ট একটি দিয়েছে, না কিছুই নাই, একদম ফাঁপা। সুলতানা, আপনি এত বছর সাংবাদিকতা করেছেন, এখনো করছেন, যে কোনো মৃত্যুতে একটা সুরতাল রিপোর্ট হয়, একটা পোস্টমর্টেম হয়, ঠিক আছে? যদি অস্বাভাবিক মৃত্যু হয়, স্বাভাবিক মৃত্যুর কথা আমি বলছি না, এই ধরনের কোনো কিছু যেটা বলা হচ্ছে যে হাজার হাজার মানুষ মারা গিয়েছে, আমি যদি হাজার হাজার না ধরি, আমি যদি ধরি যে 100 জন মানুষ মারা গিয়েছে, 100 জনের মধ্যে কি আপনি 10 জনের পোস্টমর্টেম রিপোর্ট এখন পর্যন্ত সাংবাদিক হিসেবে হাতে পেয়েছেন, দেখেছেন? এখন আপনার মনে আছে কিনা যে সার্জিস আলম তিনি ঘোষণা দিয়েছিলেন যদি সুরতহালের জন্য লাশ তোলা হয় তাহলে কুরুক্ষেত্র হয়ে যাবে। এটাই আমি আপনাকে বললাম যে একটি হত্যাকাণ্ডেরও কিন্তু সুষ্ঠু তদন্ত বা বিচার করার কোনো ব্যবস্থা করা হয়নি। সময় কিন্তু অনেক দূর গড়িয়েছে। আমরা শুধু আওয়াজ শুনেছি কিন্তু সেই অনুযায়ী আমরা কোনো কাজ দেখিনি। আপনি যখন বাংলাদেশ যদি ব্যর্থ রাষ্ট্র হয় তাতে আমেরিকার লাভ কি? এটা আপনি আফগানিস্তানের দিকে তাকান, পাকিস্তানের দিকে তাকান, আপনি সিরিয়ার দিকে তাকান, ইউক্রেনের দিকে তাকান, ইরাক, ইরান, লিবিয়া, আমি কি আরো অনেক ধরনের উদাহরণ দিতে হবে? আপনি শুধু লিবিয়াকে উদাহরণ হিসেবে দেখেন সুলতানা, লিবিয়ার মতন একটি ডেভেলপড কান্ট্রি, সেখানে ওই একই বাক স্বাধীনতা, স্বৈরাচার ইত্যাদি ইত্যাদি বলে সেখানকার যে শাসক ছিলেন গাদ্দাফি, তাকে সরানো হলো। লিবিয়া আজ পর্যন্ত ধুঁকছে। লিবিয়া 4 ভাগে বিভক্ত এবং দেশের চিহ্নিত 4 জন সন্ত্রাসী দেশটাকে 4 ভাগ করে মাফিয়া স্টাইলে চালায়। কারণ লিবিয়ার মাটির নিচে প্রভূত সম্পদ রয়েছে। আপনি ব্যর্থ রাষ্ট্র হলে অভিযোগ করেছিলেন যে আমেরিকা তার কাছে সেন্ট মার্টিন চায়, এটির কোনো আলামত এই সরকারের কোন জায়গায় দেখছেন কিনা যে এই বিষয়ে কথা? সুলতানা, এটা তো আপনি দিবালোকের মতন দেখতে পাচ্ছেন। আপনি শুধু একটা জিনিস দেখেন, সেন্ট মার্টিনে যিনি নির্বাচিত প্রতিনিধি ছিলেন তাকে একটা অদ্ভুত একটা কেস দিয়ে রাতের আধারে কোস্টগার্ড এসে ধরে নিয়ে গিয়েছে। উনি কিন্তু বহুদিন ধরে ওখানে আছেন, উনি ওখানকার মুক্তিযোদ্ধার সন্তান, উনি ওখানকার মানুষের কাছে দল মত নির্বিশেষে ভীষণভাবে জনপ্রিয় সেই ভদ্রলোক। সেই ভদ্রলোককে কোস্টগার্ড এসে তুলে নিয়ে গিয়েছে, বলেছে উনি নাকি তার পকেটে ইয়াবা দেওয়া হয়েছে, উনি নাকি ইয়াবা ব্যবসা করেন ইত্যাদি ইত্যাদি বলে। এবং সেন্ট মার্টিনে কিন্তু যাতায়াত বন্ধ করা হয়েছে, আপনি দেখেছেন। এখন সেন্ট মার্টিন নিয়ে কি ধরনের পরিকল্পনা এই বৃহৎ পরাশক্তির আছে বা আমাদের বর্তমানের এই অবৈধ সরকারের আছে, সেটা তারাই ভালোভাবে বলতে পারবে। আমাদের কাছে তো কোনো কাগজপত্র আসেনি, সেজন্য আমরা হয়তো সেভাবে প্রমাণাদি দিয়ে কথা বলতে পারবো না। তবে ভূ রাজনীতির কারণে সেন্ট মার্টিন বলেন বা আমাদের অন্যান্য অংশ বলেন যেটা সীমান্তের দিকে আছে, তাদের ভূ রাজনীতির কারণে সে জায়গার অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। আফসানা, আপনার মনে আছে কিনা জাস্ট গত সপ্তাহে সম্ভবত প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলছিলেন যে আমাদের এক অসম্ভব রকমের আমাদের এক সম্পদ আছে। কি সম্পদ? আমাদের আছে সমুদ্র, তিনি বলছিলেন। এবং নেপালের সঙ্গে সমুদ্র যদি মানে যদি সংযোগটি ঘটানো যায় তাহলে আমাদের এই অসম্ভব মানে যেই সম্ভাবনা আমাদের আছে আমাদের কেউ আর পিছনে রাখতে পারবে না। হ্যাঁ, আপনার মনে আছে তার এই বক্তব্যটি? এখন তিনি চান, তার কথা যেটি বুঝলাম যে তিনি সরাসরি নেপালের সঙ্গে বাংলাদেশের একটা
একটা সংযোগ চান, যেটি কিন্তু শেখ হাসিনাও চেয়েছিলেন, এবং ভারত মাঝখান থেকে এটি কিছু অংশ দিয়েছে, আর অনেকটা অংশ মানে শেখ হাসিনার চাওয়া অনুযায়ী সেটি সম্পূর্ণ তারা করেনি। এখন এই যদি নেপালের সঙ্গে বাংলাদেশের সমুদ্রের যদি সংযোগ হয়, সেক্ষেত্রে আমেরিকা কিভাবে বেনিফিশিয়ারি হবে? সুলতানা, আমি দুঃখিত, আমি এই জায়গাটা খুব একটা ফলো করতে পারিনি, এজন্য আমি আপনাকে একদম টু দা পয়েন্ট বলতে পারছি না। তবে যেটা মনে হয় যে এখানে তো চীনের একটা বিষয় আছে, চীনের অধিকার মানে চীনের যেটা আমরা বলি আর কি, চীনের আধিপত্য খর্ব করার জন্য ওই অঞ্চলের দখল নেওয়াটা খুবই জরুরি, ওই জায়গাটাকে মনিটর করা খুবই জরুরি, যে কারণে সম্ভাব্য সকল রকমের জিনিসই তারা এখানে খাটানোর চেষ্টা করবে। আরেকটা জিনিস আপনি বললেন যে আগের সরকার এগুলো করতে চেয়েছে, কিছু দূর পেরেছে বা কিছু দূর পারেনি। এখন কূটনৈতিক যে রাজনীতিটা আমরা বলি, কূটনৈতিক যে রাজনীতিটা বলি, সেটা কে কিভাবে করবে তার উপর কিন্তু প্রত্যেক দেশের তার নিকটস্থ আমরা যেটা বলি যে রিজিওনাল ইন্টিগ্রেশন বা বড় দেশের সাথে ছোট দেশের যে সম্পর্ক, সেটার সাফল্য নির্ভর করে আর কি। এটা যে গভর্নমেন্টই থাকুক, সে কতটুকু তার হিস্সা এনে নিতে পারবে, এটা তার কূটনৈতিক রাজনীতির উপর নির্ভর করে। এখন আফসানা, যদি দেখেন, একটু চিন্তা করেন যে ধরেন এই যে এত কোটি টাকা বাংলাদেশে বিনিয়োগ করা হয়েছে, এত অসংখ্য মানুষ এর সঙ্গে সম্পৃক্ত হয়েছে, এটি তো আর কিছু গোপন হওয়ার কথা না। তাহলে সরকারের ফেইলিয়রটি কোথায় ছিল? এটা সুলতানা, এটা একটু বলা ডিফিকাল্ট, কারণ হচ্ছে যে সরকারের ফেলিওর কোথায় ছিল সেটা বিভিন্ন প্রতিবেদন থেকে নিশ্চয় পরবর্তীতে আসবে। এখন যেটা হয়, ঘরের শত্রু যদি বিভীষণ হয়, আপনার টোটাল জনগণের যদি, আমরা যাদেরকে সফট পাওয়ার বলি, সুশীল সমাজ বলি, এলিট পাওয়ার বলি, তারা যদি প্রত্যেকে দেশের বিরুদ্ধে কাজ করার কাজে নিয়োজিত হয়ে থাকে, তখন একটা পয়েন্টে সরকারের ফেলিওর বলা যাবে না, এটা একটা সামাজিক ব্যর্থতাও বটে। হ্যাঁ, নাগরিক হিসেবে আপনার আমার ব্যর্থতাও বটে। আপনি আমি কিন্তু আমাদের যারা পরিচিত তাদের লাইফস্টাইলে পরিবর্তন দেখেছি, তাদের আচার আচরণে পরিবর্তন দেখেছি। আমরা কিন্তু কেউ প্রশ্ন করিনি যে তার এই অর্থের উৎস কি, যে মানুষটা 10 বছর চাকরি করতো না বা ব্যবসা করতো না, সে কোথা থেকে এত টাকা পেলো, সে কিভাবে চলছে, আমরাও কিন্তু এই প্রশ্ন করিনি। তো আমরা যেটা বলছি যে শুধুমাত্র গভর্নমেন্টের ব্যর্থতা, গোয়েন্দার ব্যর্থতা, আমাদেরও সামাজিক দায়বদ্ধতা এবং সামাজিক ব্যর্থতা এক জায়গায় আছে, আমরাও কিন্তু প্রশ্নটা করিনি। নিশ্চয়ই। এখন ধরেন দেশের যা সর্বনাশ তা তো হয়েছে, এখান থেকে উত্তরণের পথ কি আছে লোচন? এটা কিন্তু প্রথম থেকে সুলতানা আমি এবং আপনি একযোগেই বলে যাচ্ছি, দেশের যে সর্বনাশ হয়েছে সেটা একটা নির্দিষ্ট গোষ্ঠী ঘটিয়েছে। সকল মানুষ এই গোষ্ঠীর সদস্য না, সকল মানুষ বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে না, সকল মানুষ বাংলাদেশের ভাষা আন্দোলনের বিপক্ষে না, সকল মানুষ বাংলাদেশের সংস্কৃতির বিপক্ষে না। হ্যাঁ, কেউ বলতে পারছে, কেউ বলতে পারছে না, কিন্তু 18 কোটি মানুষের মধ্যে আপনি 17 কোটি মানুষের বুক চিরেই দেখবেন যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তো আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, সেই ভালোবাসাটাকে সামনে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে, জনগণকে সম্পৃক্ত করতে হবে। কেউ যদি ভুল করে কিছু করে থাকে, কিন্তু সে যদি মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হয়, আমাদের তাদের দিকে হাত বাড়িয়ে দিতে হবে। এবং আমরা যারা কথা বলছি, আমাদের নিজেদের মধ্যেও ঐক্যবদ্ধতা থাকতে হবে এবং তৃণমূলের কাছে, তৃণমূলের মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে, কৃষক, শ্রমিক, জনতা, মেহনতি জনগোষ্ঠীর কাছে আমাদের কাছে ফিরে যেতে হবে এবং আমাদের হাত জোড় করে বলতে হবে যে আমার দেশ আজকে কঠিন পরীক্ষার মুখোমুখি। আমি দেশ হারাতে বসেছি, আমার মা হারাতে বসেছি, আমাদের আপনার আমার বিদেশে অবস্থান, এমন হতে পারে সুলতানা আমাদের কবরটা হয়তো দেশে হবে না। তো আমাদের জনগণকে সেটাই বুঝাতে হবে যে আমাদের সকলের সম্মিলিত চেষ্টা ছাড়া, বিশেষ করে নারী সমাজের চেষ্টা ছাড়া, যে নারী সমাজ এই ভুল করেছে এবং আজকে এই নারী সমাজ ধর্ষণের বিরুদ্ধেও কথা বলছে না, চুপ করে আছে, তাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া, তাদের আওয়াজ ছাড়া আমরা দেশ ফিরে পাবো না। আমাদের দেশ ফিরে আসার সম্ভাবনা খুবই কম যদি আমরা একসাথে কাজ না করি। তো সেখানে আসলে এটির পেছনে আসলে একটা রাজনৈতিক নেতৃত্ব অনেক গুরুত্বপূর্ণ। সেদিক থেকে আমরা যদি বিএনপির এখনকার অবস্থান দেখি, নিঃসন্দেহে বিএনপি আগের যে কোনো সময়ের তুলনায় অনেক ম্যাচিউরিটির পরিচয় হয়তো দিচ্ছে এবং আওয়ামী লীগের কোথাও কোনো সারা শব্দ নেই। এই দুটি দল ছাড়া
মানে এই দুটি দলের নেতা নেতৃত্বের পর্যায়ে এবং কর্মীদের অংশগ্রহণ ছাড়া আপনি দেশটিকে কিভাবে আবার ফিরে পাবেন? সুলতান, আমি যেটা বলছিলাম, রাজনীতিবিদদের কাজ করবে, এটা তাদের দর কষাকষি থাকে, তাদের বিভিন্ন এজেন্ডা থাকে। আপনার আমার কিন্তু সেই এজেন্ডা নেই, এবং আপনার আমার মতন কিন্তু এরকম আরো 12 কোটি 14 কোটি মানুষ আছে, তাদের কিন্তু সেই ধরনের এজেন্ডা নেই। তাদের এজেন্ডা একটাই, কিন্তু শান্তিতে থাকা, নিরাপদে থাকা, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি, তাই তো? তো রাজনীতিবিদদের কাজ করবে। এবং আপনি যেটা বলছেন যে আওয়ামী লীগের সারা শব্দ নেই, সুলতানা, আওয়ামী লীগের সারা শব্দ নেই এই কথাটা বললে তাদের প্রতি অবিচার করা হবে। 21,000 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, হাজারের উপর নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। তারা আর কিসের বিনিময়ে আওয়াজ করবে? 4 লক্ষ স্টুডেন্টকে শুধু তাদের পরিবার বা পরিবারের কেউ হয়তো আওয়ামী লীগের সমর্থক ছিল বা আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট ছিল, তাদেরকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি। এবং কত নারী নির্যাতিত হয়েছে এবং কত মেয়েকে গ্রেফতার করা হয়েছে আপনি খোঁজ নিলে জানতে পারবেন। এখন বিএনপির ম্যাচিউরিটি, আপনাকে একটা জিনিস বুঝতে হবে, এটা জনগণকেও বুঝতে হবে, বাংলাদেশের রাজনীতি একটাই। আপনার যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়ে সরকারে থাকেন, সেটাও আপনি হতে হবে। আপনি যদি বিপক্ষে থাকেন, বিরোধী দলে থাকেন, সেটাকেও মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হতে হবে। মুক্তিযুদ্ধের বিপক্ষে গিয়ে আপনার সংস্কৃতি মাটির বিপরীতে গিয়ে আপনি যদি কোনো ন্যারেটিভ নিয়ে আসেন, সেটা গ্রহণযোগ্য হবে না। আফসানা, আপনি চিন্তা করে দেখেন এদের কত বড় দুঃসাহস, এরা কত বড় কুচক্রী, কত বড় ষড়যন্ত্রী, যে তারা আজকে মুক্তিযুদ্ধের কথা বললেই বলে মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসায়ী। আপনি বুঝেন যে তারা মুক্তিযুদ্ধকে চেতনা ব্যবসায়ীর কাতারে ফেলে দিচ্ছে। হ্যাঁ, একথা সত্য যে হয়তো মুক্তিযুদ্ধকে নিয়ে অনেকে সুবিধা পাওয়ার চেষ্টা করেছে, কিন্তু আপনি মুক্তিযুদ্ধকেই যদি এখন চেতনাধারী, হ্যাঁ, চেতনা ব্যবসায়ী এইভাবে করে আঘাত করেন, আলটিমেটলি আপনি কে তাহলে? সমস্যা যেটা হয়েছে সুলতানা, বাংলাদেশে অনেক রাজনৈতিক দল ছিল, তারা কেউ মুক্তিযুদ্ধকে ধারণ করতে পারেনি। জামাতের তো প্রশ্নই ওঠে না, তাই না? মুক্তিযুদ্ধ তাদের আসলে একটা দুঃস্বপ্ন। ঠিক আছে, সারা জীবনের দুঃস্বপ্ন। বিএনপি জামাতের সাথে গাঁটছড়া বাঁধার পরে এবং 2001 থেকে 2006 বিএনপি যে নিপীড়ন চালিয়েছে, সেটা তো এখনকার যারা তরুণ সমাজ আমরা বলে থাকি, তারা ইচ্ছা করেই জানার চেষ্টা করে না। এক গ্রেনেড হামলার কারণে বাংলাদেশের রাজনীতির পুরা গতিপথ চেঞ্জ হয়ে গিয়েছে। তো বাংলাদেশের যেসব রাজনৈতিক দল ছিল, দুঃখজনকভাবে তারা কখনো মুক্তিযুদ্ধকে ধারণ করতে পারেনি। সিপিবির একটা অংশ আজও মুক্তিযুদ্ধকে ধারণ করে যাচ্ছে। তারা অনেক পুরানো দল, কিন্তু হয়তো সেভাবে বৃহৎ কার্যক্রম তাদের নেই, কিন্তু তারাই একমাত্র অংশ মুক্তিযুদ্ধকে, আওয়ামী লীগের বাইরে তারাই একমাত্র মুক্তিযুদ্ধকে ধারণ করত। তো মুক্তিযুদ্ধকে আপনি যখন ধারণ করতে পারেননি, তখনই আপনি বলবেন যে চেতনা ব্যবসা। কারণ মুক্তিযুদ্ধ আপনার কাছে একটা দুঃস্বপ্নের মতন। আপনি জামাত ইসলাম করেন, আপনি শিবির করেন, আপনি হিজবুত তাহরি করেন, বা আপনি বিএনপির উগ্রডান যেটা আছে মাহমুদুর রহমানদের সাথে, আপনারা সেই অংশ, তাদের কাছে মুক্তিযুদ্ধ সবসময় একটা বৃহৎ কষ্টের জায়গা, তাদের পরাজয়ের কারণ। তো এরা মুক্তিযুদ্ধকে ধারণ করতে না পারার কারণেই তারা এটাকে চেতনা ব্যবসা বলে দাগিয়ে দিয়েছে এবং চেতনা বলে ভিলিফাই করেছে। এবং তাদের যে প্রোপাগান্ডার রাজনীতি, সেটার অংশ হিসেবে তারা এটা মানুষকে গলদকরণ করতে বাধ্য করেছে, তাদের প্রোপাগান্ডার রাজনীতি দিয়ে এবং তাদের মিডিয়ার অপপ্রচার দিয়ে। এখন আফসানা, আপনি দেখুন যে এই অপপ্রচার দিয়ে আজকে যখন মুক্তিযুদ্ধের সব স্মৃতিস্তম্ভ, মুক্তিযুদ্ধের যে কোনো কিছু তারা ধ্বংস করছে, তারা সংবিধান উপড়ে ফেলতে চাচ্ছে, তারা মানে কিছুই আর রাখতে যাচ্ছে না। এমনকি আপনি দেখুন, দুদিন আগে 21শে ফেব্রুয়ারি হয়ে গেল, তারা কি ভয়ঙ্কর ভাবে শহীদ মিনার ভেঙেছে। শহীদ মিনার আমাদের একটা পবিত্রতম জায়গা, শহীদ মিনার আমাদের আত্মার সঙ্গে সম্পর্কিত, আমাদের অস্তিত্বের সঙ্গে সম্পর্কিত। আর কোনোদিন সম্ভবত শহীদ মিনারের উপর এত বড় আঘাত আসেনি। এটা আমি একদিক থেকে অন্যভাবে দেখি সুলতানা। ঘটনা যেটা হচ্ছে, তারা সবকিছুর উপরে আঘাত করেছে, তারা এসেছে আঘাত করার জন্য। কারণ আমি আপনাকে প্রথমেই বলেছি, আপনার সাথে আমার বিভিন্ন আলাপে উঠে এসেছে যে তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধ শক্তি, এটাই তাদের কাজ।
আপনাকে আমি ছোট মুখে একটা বড় কথা বলি, কিছু মনে করবেন না। আমাদের মুসলমানদের যেটা কিবলা, আমাদের তীর্থস্থান বলি, বা আমাদের সকলের অন্তরে যেটা, মক্কাতেও কিন্তু আক্রমণ হয়েছে, ঠিক আছে? মক্কাতেও আক্রমণ হয়েছে, মক্কা ক্ষতিগ্রস্ত হয়েছে, মক্কা কিন্তু পুনর্নির্মাণ হয়েছে। রাইট। নবীজিকে তো মক্কা ছেড়ে মদিনায় হিজরতই করতে হয়েছে, পরে তিনি আবার মক্কায় ব্যাক করেছেন। জি, তো আমরা যদি সেই আলোকে দেখি আমাদের মানব জীবনের ইতিহাস, প্রকৃতির যে বিচার, প্রকৃতির যে চলমানতা দেখি, আঘাত আসে, দুঃখ কষ্ট আসে। ৩২ নম্বরের উপর আঘাত এসেছে। ৩২ নম্বর, শহীদ মিনার, স্মৃতিসৌধ, রায়বাজার বধ্যভূমি, বীরশ্রেষ্ঠ ৭ জন এর প্রতিকৃতি, এগুলো আমাদের অস্তিত্বের সাথে মেশা, আমাদের অস্তিত্বকে ধূলিসাৎ করার জন্য আক্রমণ এসেছে। মক্কা যদি পুনর্নির্মাণ হয়, দেখুন এই যে মেটিকুলাস প্ল্যান, এখানে ধরেন ডক্টর ইউনূস একজন সম্মানিত ব্যক্তি, একজন নোবেল লরিয়েট, ওনার জীবনের ৮০ বছরের উপর তিনি পার করেছেন। উনি কিসের আশায় এর সঙ্গে যুক্ত হয়েছেন? আপনি যেভাবে দেখছেন সুলতানা, আমরা তো সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষ এভাবে দেখি যে হ্যাঁ 50 বছর হয়ে গেছে, এখন আর জীবনের কতদিন বাকি আছে, এখন এবার একটু আল্লাহ বিল্লাহ করবো, রিটায়ারমেন্টের পরে একটু না, আমি সেটা বলছি না, কিন্তু দেখুন আমি বলছি ওই পার্সপেক্টিভ থেকে বাংলাদেশের ইতিহাসে মীর জাফর যেমন একটি গালি, কেউ কোনো বাঙালি মানুষ তার সন্তানের নাম মির্জাফর রাখে না, কারণ মির্জাফর একজন বিশ্বাসঘাতকের সিনোনিমস, রাইট? সুলতানা আপনি ক্যারিয়ার করেন, আমাকে একটা সেকেন্ড সময় দিবেন, আমার একটা ফোন এসেছে। জি, ঠিক এরকম ভাবে যে বাংলাদেশে এমন একদিন আসবে যেদিন হয়তো আজকে যারা সরকারের কাণ্ডারিরা আছেন তাদের নামও বাঙালির জীবনে এমন গালি অর্থে ব্যবহৃত হয় কিনা সেই প্রশ্নটি কিন্তু আসবে, কারণ এভাবে করে ষড়যন্ত্র দিয়ে কখনো কোনো ভালো কিছু সৃষ্টি করা যায় না, কোনোদিনও যায়নি, ইতিহাস সাক্ষী। এবং যারা আজকে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন করতে যাচ্ছে, বাংলাদেশের স্বাধীনতাকে জলাঞ্জলি দিতে যাচ্ছে এবং বাংলাদেশকে একেবারে উল্টো পথে নিয়ে যাওয়ার চক্রান্ত করেছে, তাদের সবারই চরিত্র, তাদের চেহারা উন্মোচিত হবেই, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আজকে যেমন উন্মোচিত হচ্ছে যে বাংলাদেশের জন্য $29 মিলিয়ন ব্যয় করা হয়েছে আমেরিকার পক্ষ থেকে, যেখানে বলা হয়েছে যে তারা বাংলাদেশের যেই স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ এই নামে এই অর্থটি ব্যবহার করা হয়েছে এবং এই অর্থ দিয়ে মানুষকে ঐক্যবদ্ধ করা হয়েছে, মানুষকে সরকারের বিরুদ্ধে সরকার উৎখাতের বিভিন্ন রকম কার্যক্রমে ফান্ডিং করা হয়েছে এবং এর সঙ্গে ভারতের আরো $21 মিলিয়ন, ভারতের বলতে ভারতের ভোটারদের মানে সম্পৃক্ততা বাড়ানোর জন্য এই $21 মিলিয়ন বরাদ্দের কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প, যেটি আসলে বাংলাদেশে কাজেই ব্যবহৃত হয়েছে এবং এই আন্দোলনের 2018 থেকে 2025 সাল পর্যন্ত এই অর্থ ব্যবহারের কথা ছিল। সেখানে এখন পর্যন্ত অন্তত 2 জন ব্যক্তির নাম এসেছে, সেই এবং একজন ব্যক্তির নাম এসেছে যিনি ডক্টর ইউনূসের সঙ্গে সম্পর্কিত এবং ইউএসআইডির সঙ্গে সম্পর্কিত, এরকম এক ব্যক্তির নাম এসেছে এবং অন্য বাকি যে 2 জনের নাম এসেছে এর মধ্যে একজন বর্তমান সরকারে রয়েছেন, একজন উপদেষ্টা হিসেবে রয়েছেন, আর একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের নাম এসেছে, যারা একেবারে তৃণমূল পর্যন্ত শিক্ষার্থী থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরে এই অর্থ বন্টন করেছেন। এবং তারা কিভাবে এই অর্থ বন্টন করেছেন সেই খবর বেরিয়ে আসতে খুব বেশি সময় লাগবে না, আমার ধারণা খুব সহসাই আমরা সেগুলি জানতে পারবো। এবং আমরা জানি যে তথ্যই শক্তি, ভুল তথ্য, অপপ্রচার এগুলোতে বিভ্রান্ত না হয়ে সঠিক তথ্যটি জানা এবং নিজের বিচার বুদ্ধি বিবেচনাটি কাজে লাগানো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা ক্রান্তি সময় পার করছে বাংলাদেশ, এই সময়ে যারা আপনারা সচেতন শিক্ষিত মানুষ রয়েছেন নিশ্চয়ই মানুষকে সচেতন হওয়ার পরামর্শ দেবেন, নিজেরা সচেতন থাকবেন এবং মানুষকে সচেতন রাখবেন, কারণ দেশটি তো আমাদেরই, আমাদের রাজনৈতিক ভেদাভেদ থাকবে, ভিন্ন মত থাকবে, কিন্তু আমার দেশ যেন অক্ষুণ্ণ থাকে, দেশের মর্যাদা, দেশের সামগ্রিক সব সার্বভৌমত্ব সবকিছু যেন
উঁচুতে থাকে, সেই প্রত্যাশা পূরণ করা আমি কিন্তু এসেছি। আমাদের সবাইকে যেমন একসঙ্গে কাজ করতে হবে, তেমনি একই সঙ্গে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে যাতে করে আমরা দেশটি আমাদের না হলে বাইরে চলে না যায়, কারণ 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা এই দেশটি পেয়েছি। হয়তো এই দেশ আমাদের অনেক আকাঙ্ক্ষা, অনেক স্বপ্ন পূরণ করতে পারেনি এবং বারবার আমাদের অগ্রযাত্রায় বাধা এসেছে। 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে একবার পেছনে ফিরিয়ে নিয়ে যাওয়ার চক্রান্ত হয়েছে, কিন্তু 91-এ মানুষ আবার ঘুরে দাঁড়িয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে। বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দল তারা মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী গণতন্ত্রকে সেইভাবে হয়তো প্রতিষ্ঠিত করতে পারেনি, হয়তো চূড়ান্তভাবে দুর্নীতিকে দমন করতে পারেনি, তবু তাদের একটি জবাবদিহিতা ছিল, তবু তাদের মানুষের সঙ্গে একটি সম্পর্ক ছিল, কারণ রাজনীতি এবং রাজনৈতিক দলের বাইরে কিছুই নয়। বাংলাদেশ আজকে যে সংকটে পড়েছে, এই সংকটের রাজনৈতিক সমাধান হওয়া যেমন জরুরি, তেমনি সাধারণ মানুষকেও বোঝা খুব জরুরি যে দেশটি আজকে খাদের কোন কিনারায় রয়েছে। দেশ না থাকলে আমাদের প্রত্যেকেরই অস্তিত্ব বিপন্ন। লোচন, আমি শেষ করে দিচ্ছিলাম, আপনি যদি শেষ কিছু বলতে চান। সুলতানা, আমি দুঃখিত যে আমার একটা জরুরি ফোন আসাতে আমি ইয়ে করেছি। না না, হ্যাঁ, আলোচনায় ব্যাক করছি আমি। শেষ কথা একটাই সুলতানা, একটা কথাই শেষ কথা আপনার মাধ্যমে বলতে চাই। আপনি নিজেই খুব সুন্দর করে বলেছেন, আমি আপনার মাধ্যমে আপনার কাছেও বলতে চাই এবং দেশবাসীর কাছেও বলতে চাই, দেশের সার্বভৌমত্ব নষ্ট হয়, দেশের অস্তিত্ব ক্ষুণ্ণ হয়, এরকম কোন ষড়যন্ত্রে যারা অংশগ্রহণ করেছে তাদের মতন করে আর আপনারা অংশগ্রহণ করবেন না, অপতথ্যে বিভ্রান্ত হবেন না। এবং যারা বিদেশে বসে বিভিন্ন রকমের উস্কানি দিচ্ছে আপনাকে, তাদের কিন্তু তাদের পরিবারের কেউ থাকে না, তাদের কিছু যায় আসে না, তারা কিন্তু বিভিন্ন টাকার বিনিময়ে, বিভিন্ন সুযোগ সুবিধার বিনিময়ে আপনাকে আমাকে বিভ্রান্ত করছে। একটা দেশ না থাকলে কি হয়, সিরিয়ার দিকে তাকালে দেখবেন, একটা দেশ না থাকলে কি হয়, ইয়েমেনের দিকে তাকালে দেখবেন, সুদানের দিকে তাকালে দেখবেন, শত শত মানুষ শরণার্থী হিসেবে বিভিন্ন জায়গায় যাচ্ছে। দেশ না থাকার কি কষ্ট দেশভাগ যাদের হয়েছে 47-এ তারা জানে। নিজেদেরকে এই বিপন্ন অস্তিত্বের মধ্যে আর ঠেলে দিবেন না, নিজেরা একসাথে হন, নিজের দেশকে রক্ষা করেন, নিজের নিরাপদে থাকেন এবং যারা এসব কাজ করছে তাদেরকে প্রতিহত করেন। নারীরা আপনারা জানেন, জঙ্গি গোষ্ঠী এলে, মৌলবাদের তোষণ ঘটলে, মৌলবাদের উত্থান ঘটলে আপনাদের পরিণতি কি হবে সেটা জানেন। সুতরাং তাদের হাত আর শক্তিশালী করবেন না, এটুকুই আমি বলতে চাই। জি, সেটি একদম একদম সঠিকই বলেছেন আফসানা, কারণ আলটিমেটলি দেখুন, দেশটি তো আমি যেটি বলছিলাম, দেশটি তো আমাদের হয়তো অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি, কিন্তু ভবিষ্যতে হবে। কিন্তু আমার যদি দেশই না থাকে, আমার যদি রাজনৈতিক ব্যবস্থাই না থাকে, আমার দেশের সার্বভৌমত্বই না থাকে, তাহলে আমাদের আর কোনো স্বপ্নও নেই। সুতরাং আমরা একটা স্বপ্নবাজ জাতি, আমরা বাঙালি জাতি, যাদেরকে কেউ কোনোদিনও দাবায় রাখতে পারেনি, আমাদের এই জাতিকে কেউ কোনোদিনও শোষণ করে দীর্ঘস্থায়ী ভাবে টিকে থাকতে পারেনি। ইতিহাস, আমাদের 1000 বছরের যে ইতিহাস, সেই ইতিহাস বলছে আমাদেরকে কেউ ভবিষ্যতে দাবায় রাখতে পারবে না। হয়তো সাময়িকভাবে এখন আমরা একটা বিপন্নতার মধ্যে আছি, কিন্তু দেশের মানুষ যখন এই যে ষড়যন্ত্র আমাদেরকে নিয়ে হয়েছে, আমার দেশটিকে নিয়ে হয়েছে, আমার দেশের মানুষকে নিয়ে হয়েছে, এবং আমাদের দেশের তরুণ সমাজের জীবন বিপন্ন হয়েছে, কত শত শত ছেলে মারা গেছে বুকে গুলিবিদ্ধ হয়ে, ফলে মানে যারা নিজেদের ষড়যন্ত্র কায়েম করার জন্য এই তরুণদের জীবন বিপন্ন করেছে, জীবন নাশ করেছে, তাদের একদিন বিচার কিন্তু হতে হবে। কিন্তু যারা দেশের মানুষ রয়েছেন তাদেরকে সবার আগে সচেতন থাকতে হবে, কারণ দিন শেষে জনগণই সকল শক্তির উৎস। কোন এই বিশ্বের যত মরল থাকুক, যত শক্তিধর দেশ থাকুক, যে খুশি সেই থাকুক, যত বিলিয়ন বিলিয়ন অর্থ ব্যবহার করা হোক না কেন, মানুষ যখন রুখে দাঁড়াবে, মানুষ যখন সচেতন হয়ে ঘুরে দাঁড়াবে, তাদেরকেও দমন করতে পারবে না। এই আমরা বাঙালি জাতি, আমরা জানি কিভাবে করে এই শাসক গোষ্ঠীকে মাথা নত করতে হয়, আমরা জানি কেমন করে নিজের অধিকার বাস্তবায়ন করতে হয়। নিশ্চয়ই মানুষ একদিন ঘুরে দাঁড়াবে এবং খুব দ্রুত তারা ঘুরে দাঁড়াবে, এই প্রত্যাশা রেখে আজকে আমি বিদায় নিচ্ছি। আফসানা, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনারা যে যেখানে আছেন সবাই সাবধানে থাকুন, গোল হয়ে বসুন, ভাবুন, দেখুন আজকে দেশে যে অরাজকতা পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে কার ক্ষতি হচ্ছে, আপনার আমার কারো না কারো
প্রিয়জন, আত্মীয় স্বজন নিহত হচ্ছে, বাড়িঘর লুট হচ্ছে, মানুষ রাস্তায় আজ আর নিরাপদ নয়, মানুষ ঘরে নিরাপদ নয়, মানুষ বাইরে নিরাপদ নয়, কেউ কোথাও নিরাপদ নয়, মানুষের আজকে কাজ নেই, অর্থনীতি ভেঙে পড়েছে, কিন্তু কতগুলি ফাঁপা বুলি দিয়ে আমাদের মনোজগৎকে আবিষ্ট করে রাখার চক্রান্ত কিন্তু এখনো আছে। এর বিরুদ্ধে আপনারা ঘুরে দাঁড়ান। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।